সৃজনীর বৌভাত। বসুন্ধরা সৃজনের পরিবারের সকলের সঙ্গে এসেছে সৃজনীর শ্বশুরবাড়ি। অনিতা নিজের একটি আকাশি রঙের জামদানি শাড়ি পরিয়ে এনেছে বসুন্ধরাকে। লাগছে তাতে ভীষণ সুন্দর, যেন এক টুকরো স্বচ্ছ আকাশ। অনিতা বসুন্ধরাকে সৃজনীর শ্বশুরবাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে তার আরেকটি মেয়ের পরিচয়ে। যেই এসে জিজ্ঞেস করছে মিষ্টি মেয়েটাকে, অনিতা বলছে, আমার আর একটা মেয়ে। সৃজনের প্রতিবাদ করে বলতে ইচ্ছে করছে, কিন্তু ও আমার আরেকটি বোন নয়। অদ্ভুত রাগ নিয়ে দূরে দূরে থাকছে সৃজন। এদিকে বসুন্ধরা একদম ফুরফুরে হয়ে উঠেছে সৃজনীকে পেয়ে। হাসি তার থামছেই না, যেন প্রাণ ফিরে পেয়েছে মেয়েটা। 2 মিনিটের মাঝে অমিতের সঙ্গে ভাব করে নিয়েছে, এমন যেন দুজন মায়ের পেটের ভাই বোন। সৃজন সব থেকে বেশি অবাক হয়েছে বসুন্ধরার কথার বদল দেখে। কি সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলছে সবার সাথে, একদম পরিষ্কার, হয়তো না আঞ্চলিক ও শুদ্ধ ভাষার সংমিশ্রণ হচ্ছে খানিক, তবে বেশ সুন্দর কথা বলছে। আর এই যে শাড়ির আঁচল ধরে ধরে এদিক সেদিক হাঁটছে আর চপড় চপড় করে যাচ্ছে, তাতে বেমানান লাগছে সৃজনের কাছে। তার মনে হচ্ছে নিজে গিয়ে আঁচলটা কোমরে গুজে দিয়ে আসতে। বসুন্ধরাকে তাতেই মানায়। আঁচল গোজা কোমর নিয়ে এদিক সেদিক ছুটে বেড়াবে, মাঝে মাঝে পায়ে পা লাগিয়ে করবে ঝগড়া, ব্যাস এই তো বসুন্ধরা। অমিতের বন্ধুদের সাথে হঠাৎ সৃজনের দেখা হলো বললে ভুল হবে। 3 জন নিজেরাই এগিয়ে এসেছে সৃজনের সঙ্গে দেখা করতে। 3 জনের সঙ্গে পূর্ব পরিচিত সে। কুশল বিনিময় সেরে সোহান নামের ছেলেটি সৃজনকে বলল, দোস্ত, তোদের সাথে আসা নতুন মেয়েটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিবি? অমিতকে বললাম, শালা পিচ চাপড়ে পাঠিয়ে দিল। বলল ওটা ওর বইয়ের আরেকটা কিডনি, গড়বড় হলে ফুল সস না ক্যান্সেল। একটু আগে আরেকবার গিয়েছিলাম ট্রাই করতে, শালা এবার বলে কিনা এখন ওর বোন হয়, বোনের হয়ে ঘটকালি করবে না। সৃজন আহামুক বনে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এক দেখায় ওকে তোর পছন্দ হয়ে গেল? এক দেখায় কি বলিস বল এক মুহূর্তে। কি সুন্দর করে হাসে, শুধু মুখে একটু ডাক বেশি, তাছাড়া এমনিই সুন্দর। তোর মা না তোর জন্য, তোর বিয়ের জন্য মেয়ে দেখছে, আর তুই প্রেম করার জন্য মেয়ে খুঁজছিস? আরে ধুর, প্রেম করার সুযোগ কই? মা পাগল হয়ে গেছে ছেলের বউ দেখার জন্য। কোনো প্রেম নয়, সোজা বিয়ে। ও বিয়ের জন্য তৈরি নয়, সবে এসএসসি দিয়েছে, ছোট্ট মেয়ে, সামনে কলেজে অ্যাডমিশন নেবে, পড়াশোনা করবে, বিয়ে এখন করবে না। বিয়ের পর পড়বে, সমস্যা কি? সৃজনের নীরব চাহনি থেকে ঝরে পড়ছে অজস্র রাগ আর বিরক্তি, যা বোধগম্য হলো না সোহানের। সৃজন তাতে দাঁত চেপে বলল, ও ম্যারেজ ম্যাটেরিয়াল মেয়ে নয়, তোকে এক হাটে বেচে আর এক হাট থেকে কিনে আনবে, তুই টেরও পাবি না। তুই কি ভ্যাংচি দিচ্ছিস সৃজন? হোয়াট? ভাঙছি আমি? আচ্ছা চল আমার সাথে। সোহানের হাত ধরে টেনে নিয়ে গেল সৃজন বসুন্ধরার সামনে। বসুন্ধরাকে বলল, বসু, মিট মাই ফ্রেন্ড সোহা। সোহান সৃজনের আগে আগে বলল, হাই বন্ধুরা, আমি সোহান, সৃজনের স্কুল ফ্রেন্ড। কেমন আছো? বসুন্ধরা সুন্দর করে হাসলো। সোহানের বাড়ানো হাতে হাত না মিলিয়ে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? সোহান হাত ফিরিয়ে মাথায় রাখলো, চুল ঠিক করার ভঙ্গিতে বলল, তুমি এবার এসএসসি দিচ্ছ না? পরীক্ষা কেমন হয়েছে? শোনো, পরীক্ষা যাই হোক একদম টেনশন করবে না, বুঝলে? সৃজন বসুন্ধরার আগে আগে বলল, আচ্ছা বসু, সোহানকে তোমার কেমন লাগে? ওর তোমাকে পছন্দ হয়েছে, বিয়ে করতে চায়, তুমি রাজি থাকলে ওর মাকে। সৃজনের কথা শেষ হওয়ার আগেই ভয়ঙ্কর এক চাহনি দিয়ে চলে গেল বসুন্ধরা। সোহান 2-3টে গালি দিয়ে হায় আফসোস করে যেতে লাগলো বসুন্ধরার পিছু পিছু। সৃজন পেছন থেকে আটকে দিল সোহানকে, পাশে দাঁড় করিয়ে বলল, যাস না ভাই, পস্তাবি। সোহান দাঁত কিরমিরিয়ে বলল, ও লজ্জা পেয়ে চলে গেছে, তার মানে কি দাঁড়ালো? মেয়েরা কখন লজ্জা পাই জানিস না? সামান্য একটু বুঝিস না? ছাড়, লাইন বোধহয় আজ লেগেই যাবে। সোহান প্রবল আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল বসুন্ধরার কাছে। সৃজনীর পাশে বসেছিল বসুন্ধরা। সৃজনীকে বলল একটু কথা বলার সুযোগ করে দিতে, শুধু ফোন নাম্বারটা দেবে। সৃজনী এমনভাবে তাকালো যেন তাকেই অফার করছে নম্বর নিতে। বসুন্ধরা টের পেয়ে সোহানের দিকে নিজে এগিয়ে গেল। সৃজনীকে চোখের ইশারায় শান্ত করে গেল। সোহানকে বলল, আমার সাথে আসুন।
খানিক আড়ালে গিয়ে শান্ত হয়ে দাঁড়ালো বসুন্ধরা। সৃজন খানিক দূরে আরাম করে দাঁড়িয়েছে, ভাবছে এবার মজা নেওয়া যাবে, 2-4টে কিল ঘুষি সিনও দেখা যেতে পারে, যদি কপাল ভালো থাকে আর কি। কিন্তু সৃজনের হাসি গায়েব হলো বসুন্ধরার ঠোঁটে আচমকা হাসি দেখে। হেসে হেসে সুন্দর করে কথা বলছে দেখে দাঁড়িয়ে থাকার ধৈর্য পেল না, এগিয়ে গেল ওদের দিকে। কিন্তু ততক্ষণে দুজনের কথোপকথন শেষ। বসুন্ধরা সৃজনকে দেখে গম্ভীর এক চাহনি দিল, অতঃপর জায়গা ত্যাগ করলো সোহানের দিকে মুচকি একটা হাসি দিয়ে। সৃজনের রাগ নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে, মেয়েটা এভাবে বদলে গেল কি করে? নিশ্চিত সোহানের নম্বর নিয়েছে। আর হাসির কি পাহাড়, কি ভদ্র আচরণ, অথচ তার সঙ্গে আজ অব্দি একটা ভালো করে কথা বলেনি পর্যন্ত। হয়েছে শুধু খামচা খামচি, কামড়া কামড়ি আর দৌড়াদৌড়ি। শহরের বাতাস পেল নাকি মেয়েটা? আচ্ছা, প্রথম দেখায় সোহানের যেমন ভালো লেগেছে বসুন্ধরার তো তেমন ভালো লাগেনি তো? সৃজন সোহানকেই জিজ্ঞেস করবে ভাবলো, কিন্তু তাকে আর খুঁজে পেল না। ওদিকে মায়ের ডাকে চলে যেতে হলো। সন্ধে নাগাদ ফিরে এলো সবাই। বসুন্ধরা আবারও চুপচাপ হয়ে গেল, নিজের জন্য বরাদ্দকৃত রুমটায় ঘাপটি মেরে রইল। পার হলো রাত, শুভারম্ভ হলো নতুন দিনের নতুন সূর্যোদয় দিয়ে। সকাল সকাল সৃজন টেবিলে এসে পেল আলু ভাজি, সবজি আর রুটি। পরিবেশন করতে দেখলো বসুন্ধরাকে, ভ্রু কুচকে বলল, সব সময় পাকনামি না করলে ভালো লাগে না। বসুন্ধরা গম্ভীর মুখে পাটি ভরে সবজি বাড়তে বাড়তে বলল, আপনার সবসময় এত বেশি না বুঝলে ভালো লাগে না? সৃজনের বিরক্ত লাগলো। অন্যদের সাথে কথা বলার সময় 32টা দাঁত বের হয়, আর তার সঙ্গে কথা বলতে এলে মনে হয় মুখে নিম পাতা ঝরে পড়ে। চোখ তুলে তাকালে যেন মহাপাপ। সে বসুন্ধরাকে টেক্কা দিতে দ্বিগুণ গম্ভীর মুখে বলল, তোমাকে রান্না করতে কে বলেছে? মা কোথায়? কাকি শরীর ভালো না, সারা রাত না ঘুমায় কান্নাকাটি করছে মনে হয়। সকালে মাথা ব্যথায় খাড়াইতে পারতাছিল না, 2-3 বার বমিও করছে। তাই আমি আইসি রানতে, ভালো লাগলে খান, না লাগলে বাইরে নেন। খাবার সাজিয়ে দিয়ে নিজেও বসলো বসুন্ধরা। সৃজন মায়ের অসুস্থতার কথা শুনে হুড়মুড়িয়ে উঠতে গেলে বাধা দিল বসুন্ধরা, বলল, দাঁড়ান, কাকি ঘুমায়, এখন যাইয়েন না, একটু ঘুমাইলে ভালো লাগবো। সৃজন বলল, ওষুধ না খেয়ে ঘুমালে মাথা ব্যথা কমবে না। মায়ের জন্য একটু খাবার বেড়ে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তারপর ওষুধ খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মাথা ব্যথা কমলে আর বমিও হবে না। লাগবো না ওষুধ, আমি মাথায় তেল জল দিয়া মাথা টিপা দিছি, পরে কমছে ব্যথা, তারপর ঘুমাইছে। মাথা টিপে ব্যথা কমিয়েছো? সৃজনের কথায় খানিক তাচ্ছিল্য এবং অবাকের রেশ। বসুন্ধরা মুখে রুটি চিবোতে চিবোতে কটমট করে তাকালো সৃজনের দিকে, ভর্ৎসনা করে বলল, না, জাদু মন্তর করে কমাইছি। আপনারও করে ব্যথা? জাদু মন্তর লাগবো? সৃজন দাঁতে দাঁত চেপে বলল, আপাতত একটু শান্তি লাগবে, তার জন্য দয়া করে একটু চুপ করলেই চলবে। তোমার জাদু টোনা তুমি রেখে দাও, শুধু হা হা হি হিতে কাজ না হলে তখন তোমার জাদু মন্ত্র কাজে লাগাতে পারবে। সৃজন কথা শেষ করে সঙ্গে সঙ্গে মায়ের ঘরে চলে গেল। বসুন্ধরা রাগী চোখে চেয়ে রইল শুধু। কথার তাৎপর্য তার বোধগম্য হয়নি। এমনিতেই গতকাল সৃজনের অভাবে সোহানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া তার পছন্দ হয়নি। একে তো পরের বাড়ির অতিথি এখন সে, যাদের বাড়ির থাকবে তাদের বাড়ির মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে কারোর সঙ্গে খারাপ আচরণ কি করে করবে? সোহান ছেলেটা কে, সম্পর্কে কার কেমন হয় সে জানে না, তবে তাদের যে ঘনিষ্ঠ কেউ তা সে বেশ বুঝেছে। তাই নিজেকে যথাসাধ্য শান্ত রেখে হাসি মুখে তাকে প্রত্যাখ্যান করেছে, যাতে ছেলেটা অপমানিত বোধ না করে। তবে মনে মনে সৃজনের ওপর বড্ড রাগ জমেছে। তার তো আর জানা নেই সৃজন চেয়েছিল বসুন্ধরা নিজে সোহানকে কথায় হোক বা হাতে ইচ্ছে মতো ধোলাই দিয়ে প্রত্যাখ্যান করুক। সৃজনের ভরসা ছিল বসুন্ধরা নিশ্চিত রণমূর্তি ধারণ করবে, কিন্তু সৃজন কি আর বসুন্ধরার মনের খবর জানে? জানে না, কেউ জানে না কারোর মনের খবর। না বসুন্ধরা জানে সৃজন কি চেয়েছিল, না সৃজন জানে বসুন্ধরা কেন তার আশানুরূপ আচরণ করলো না। সৃজন মায়ের ঘরে গিয়ে বসলো মায়ের পাশে। ঘুমোতে দেখে ডাকলো না, শুধু মাথায় একটু হাত বুলিয়ে চলে এলো। টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে চলে গেল নিজের রুমে। বসুন্ধরা তাকিয়ে রইল আশ্চর্য নয়নে। মনে মনে প্রতিজ্ঞা করলো আর কোনো দিন তার সাথে একসাথে খেতে বসবে না। হয় পরে খাবে, নয়তো আগে, দরকার হলে খাবেই না, কিন্তু একসাথে এক টেবিলে আর জীবনেও না।
এমন অপমান সে রোজ রোজ চায় না। ওদিকে সৃজন নিজ কক্ষে গিয়ে খাবারের প্লেট সামনে রেখে ভিডিও কল করলো সৃজনীকে। ভাই বোনের শুরু হলো খুনসুটি। সৃজনীর ভীষণ পছন্দ রুটি আলু ভাজি। তাকে লোভ না দেখিয়ে কি আর খেতে পারে সৃজন? মোটেও না। তবে ওদিকে যে আরেকজন ফায়ার হয়ে গেল, তার মনের খবর কে সৃজনকে দেবে? দেখতে দেখতে কেটে গেল 7 দিন 7 রাত। বসুন্ধরা মানিয়ে নেওয়ার চেষ্টায় ভীষণ রকম পরিশ্রম করছে প্রত্যেকটা মুহূর্ত। তাপস সরকার আর অনিতার স্নেহ ভালোবাসায় ক্ষণে ক্ষণে আপ্লুত হয় সে। তবে হুটহাট বড়মার কথা মনে পড়লে তার বুক ভেঙে কান্না আসে। ভেতরটা ছটপট করে, দুমড়ে মুচড়ে যায় হৃৎপিণ্ড। মনে হয় সব ছেড়ে ছুড়ে ছুটতে চলে যেতে গ্রামের দোরগোড়ায়। আবার হুটহাট সৃজনের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে বিগড়ানো মেজাজ ঠান্ডা ও শীতল ও ফুরফুরে হয়ে যায়। আর সারা দিনে অন্তত 2 থেকে 3 বার সৃজনের সঙ্গে কথা তো হয়ই। হয় সৃজনী কোনো না কোনোভাবে সৃজনকে উত্ত্যক্ত করতে ফোন করবে, না হয় সৃজন কল করবে সৃজনীকে। আর তাপস সরকার বাড়ি ফিরেই একবার করে কল তো করবেনই। সব মিলিয়ে না হলেও দিনে 3 বার তো কথা হয়েই যায়। মনটাও ফুরফুরে হয়ে যায়। এই তো আর একদিন, তারপর অষ্টমঙ্গলায় আসবে সৃজনী বরকে নিয়ে। আবার কিছুদিন পর বসুন্ধরার রেজাল্টও আসবে। সেই চিন্তাও জেঁকে বসেছে তার মাথা। গ্রামে থাকলে হয়তো রেজাল্ট নিয়ে চিন্তা তো দূর, তার মনেও থাকতো না কবে রেজাল্ট আসবে। শুধু রেজাল্টের দিন বড়মা বড় জোর শলার ঝাঁটা নিয়ে একটু দৌড়ানি দিত, কিংবা কয়েক ঘন্টা এক টানা চলতো তার মুখ। পড়াশোনা নিয়ে গভীর ভাবনা বিলাস তার কোনোদিনই ছিল না। বড়মার ঝাঁটা কিংবা কঞ্চি পিঠে পড়ার ভয়ে একটু আধটু বই নাড়াচাড়া করত। তবে স্কুল যেত রমরমা মন নিয়ে। স্কুলে বেস্ট ফ্রেন্ড বলতে তো আর কেউ ছিল না, তবে স্কুলে সবাই এবং সব ক্লাসের শিক্ষার্থীদের সঙ্গেই কম বেশি সখ্যতা ছিল জমজমাট। সবাই ভালোবাসত যে বসুন্ধরার চঞ্চলতা, আর বসুন্ধরা ভালোবাসত উড়ে বেড়াতে। ঠিক যেমন প্রজাপতি নিজের ইচ্ছে বিলাস করে, যখন তখন উড়ে উড়ে ঘুরে বেড়ায়। কিন্তু এখানে এসেছে পর থেকে উঠতে বসতে তার পড়াশোনা নিয়ে কথা। তাপস সরকার তো দেখা হলেই অনুপ্রেরণা দিতে বসে পড়েন। তার জানার বড্ড আগ্রহ বসুন্ধরা আসলে কি চায়, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, কোন পেশায় তার আগ্রহ। কিন্তু এই সব বিষয়ে আলোচনা উঠলেই বসুন্ধরার মাথা ঘোরায়, পেটে মোচড় দেয়, বুক ঢিপ ঢিপ করে, আতঙ্কে যেন নীল হয়ে যায় সে। পড়াশোনা না হয় করলো, কিন্তু এই বাড়িতে পড়াশোনা মানে কি তা সে 1 সপ্তাহে বেশ টের পেয়েছে। প্রথম যেদিন সৃজনকে ওয়াশরুমে যাওয়ার সময় নোটস হাতে পড়তে পড়তে যেতে দেখেছিল, সেদিনই বুঝে দিল তার কপালে দুঃখ আছে। এবারের পড়াশোনা তার ওই পরীক্ষার আগের রাতের পড়াশোনার মতো একদম না, বিশাল সাংঘাতিক। একদম হাড়ে মাংস এক করে পড়লেও এবারের মানুষদের কাছে তা কিচ্ছু না বলেই গণ্য হবে। সব মিলিয়ে বড্ড পাঁচমিশালি লাগছে বসুন্ধরার দিন। তবে এই ভেবে আপাতত খুশি যে আগামীকাল সৃজনী আসবে। সূর্যের তেজ কমছে ধৈর্যহীন, ধপাধপ অস্ত গেলে বাঁচে যেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার জোগাড় যেন বড্ড তাড়াহুড়াই হলো আজ। বসুন্ধরা ঘুমিয়েছিল। সৃজনের ডাকে ঘুম ভাঙবে না করেও ভেঙে গেল সাধের ঘুম। দরজা খুলে দেখলো 2 আঙ্গুলে কপাল চেপে দাঁড়িয়ে আছে সৃজন। বসুন্ধরা জিজ্ঞেস করার আগেই সৃজন বলল, মাথা ব্যথায় মরে যাচ্ছি, টাফনিল নিয়ে ঘুমাবো। মা বাবা ভুলে এক্সট্রা কি নিয়ে যায়নি। তোমার যা ঘুম, কলিং বেলের শব্দ তোমায় জাগাতে অক্ষম। শেষমেশ আমাকেই উঠতে হবে ভেবে ডেকে উঠিয়ে দিয়ে গেলাম। বাবা মা এলে ডোর ওপেন করতে আমাকে যেন উঠতে না হয়। বলতে বলতে নিজের ঘরের দিকে চলে গেল সৃজন। বসুন্ধরা চোখে মুখে জল দিয়ে জানলায় গিয়ে বসলো। একলা ঘরে একা বসে থাকতে ভালো লাগলো না। ভাবলো সৃজনীর সঙ্গে আজ একবারও কথা হয়নি। সকালে যখন কল করেছিল তখন সে স্নান করছিল, তারপর কি আর কল করেনি। ছুটে গেল সৃজনের ঘরে, কিন্তু সৃজনের ঘর ফাঁকা। হঠাৎ পেছন থেকে সৃজনের কণ্ঠ শুনে চমকে উঠল। কিছু বলবে? বসুন্ধরা বুকে থুতু ছেটালো 3 বার, চোখ গরম করে বলল, কতবার কইছি পেছন থেকে আইয়া চমকা কথা কইবেন না, আমি ডরাই। সমস্যা কি? তোমার স্পেশাল টোটকা তো আছেই। থুতু, ওটা দিয়ে 3 বার বুক চাপড়ালেই ভয় ভেগে ভূত হয় না। বসুন্ধরা কথা বদলালো, সরাসরি বলল, আপনি না ওষুধ নিয়ে ঘুমাইবেন, তাইলে রান্নাঘর থেকে আইলেন যে? কিছু খেতে গিয়েছিলাম, খালি পেটে মেডিসিন নেব? আচ্ছা, সৃজা দিদিরে একটু কল দিয়া দেন না, ভাল লাগে না। সৃজন বলল, ফোনে চার্জ নেই, চার্জে বসিয়েছি, একটু পরে কথা বলো। বসুন্ধরা তৎক্ষণাৎ চুপসে যাওয়া মুখ দেখে মায়া হলো সৃজনের। রুমে যেতে যেতে বলল, আচ্ছা রুমে আসো, চার্জ হতে হতে কথা বলতে পারবে।
বসুন্ধরা এই বাড়িতে আসার পর সৃজনের রুমে কখনো যায়নি, আসার প্রয়োজন পড়েনি আর ইচ্ছেও হয়নি। সৃজনের পিছু পিছু রুমে ঢুকতেই মুগ্ধ হয়ে গেল। রুমটা খুব সুন্দর পরিপাটি, তবে চারিদিকে শুধু বই আর বই। রুমে ঢুকে চারিদিকে এক নজরে তাকালেই যে কেউ বলতে পারবে এই রুমে বসবাসকারী মানুষটি কোনো মাত্রায় বই পড়ুয়া। বসু কথা বলবে, নে কথা বল। সৃজন কথা বলতে বলতে বসুন্ধরার দিকে ফোন এগিয়ে দিতেই টেবিলের কাছে গেল বসুন্ধরা। চার্জার লাগানো ফোনটা হাতে নিতেই সৃজন ইশারা করলো চেয়ারের দিকে, অর্থাৎ বসে কথা বলতে বলল। বসুন্ধরা চেয়ার টেনে বসতে বসতে আনন্দিত কণ্ঠে সৃজনীকে জিজ্ঞেস করলো, কাল কখন আইব সৃজা দিদি? আমার তো আর তর্স হয় না, কাকা কাকিও নাই বাড়ি, ভূতের মতো দিন কাটে। ও পাশে খিলখিল করে হেসে উঠল সৃজনী, বলল, দুপুরের পরে আসবো রে বসু, আর একটু সবর কর। কত বললাম চলে আয়, থেকে যাবি দুদিন, আসলি না। কাল তো আসবাই, আবার কষ্ট করে যাবো কেন? সৃজনী আর বসুন্ধরার কথা চলল প্রায় 20 মিনিট। কল কাটার আগে সৃজনী যখন বলল সৃজনকে ফোন দিতে, বসুন্ধরা খেয়াল করলো মাথার ওপর বালিশ চেপে শুয়ে আছে সৃজন। ঘুমিয়েছে কিনা বুঝতে পারল না। বসুন্ধরার খারাপ লাগলো, বেচারার মাথা ব্যথা, আর তার মাথার কাছে বসে কখন থেকে বকবক করে যাচ্ছে সে। সৃজনীকে বলল, উনি তো মাথায় বালিশ চেপা শুয়ে আছে, ডাক দিমু? সৃজনী মন খারাপ করে বলল, ইস, ভাইয়ের খুব বেশি মাথা ব্যথা হলে এভাবে শুয়ে থাকে। আমি থাকতে মাথা টিপে দিতাম, তেল দিয়ে দিতাম, কড়া করে কফিও করে দিতাম। এখন কে করবে? ইচ্ছে করছে এক্ষুনি ছুটে চলে যাই। সৃজনী মন খারাপ করেই কল কাটলো। বসুন্ধরা কয়েক সেকেন্ড ভেবে চিনতে সৃজনকে ডাকলো। এই যে ঘুমাইছেন? সৃজন মাথার উপর থেকে বালিশ সরিয়ে মাথা রাখলো বালিশে, আরাম করে শুয়ে বলল, দরজা ভালোভাবে টেনে যাও। বসুন্ধরা এবার দরজার দিকে তাকিয়ে বলল, একটু এদিকে আসা, শোন, আমি মাথা টিপ্পা দিতেছি। তেল কোণে রাখছেন? সৃজন মহা আশ্চর্যময় চাহনি দিল, যেন ভুল শুনছে সে। বসুন্ধরা তেল খুঁজতে ড্রেসিং টেবিলের সামনে গেল। এদিকে সৃজনের বিস্ময়কর প্রতিক্রিয়া যেন বিফলে গেল। বসুন্ধরা তাকিয়ে দেখলে তো, সে তো বলেই খালাস। তেলের বোতল খুঁজে এনে তেল জল মিশিয়ে হাতের তালু ভরে গিয়ে গেল সৃজনের দিকে, বলল, মাথাটা উঁচা করেন, নইলে সব গড়াইয়া পড়ে যাইব। সৃজন মাথা উঁচু করল না, মাথায় পুনরায় বালিশ চেপে ধরে বলল, নিজের রুমে যাও, আমি মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। বসুন্ধরার আত্মসম্মানে ঠেস লাগলো। যেচে এসে সেবা করতে চাইছে বলে কি ফুটেজ খাচ্ছে নাকি? এখন এতগুলো তেল কি ফেলে দেবে? মোটেও না। ডান হাতে তালু ভরা তেল জল আঙ্গুলে চেপে ধরে বাম হাতে সৃজনের বালিশ টেনে সরালো। হাত উপুর করে মাথায় হাতুড়ি পেটানোর মতো করে তেল থাসতে থাসতে দাঁত চেপে বলল, আপনার মাথায় আমি জাদু মন্তর করবো না, ডরাইয়েন না। সৃজনের কানের পিঠ, ঘাড় আর কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। রাগে তার ইচ্ছে করছে বসুন্ধরাকে জলের বালতিতে দুটো চোবানি দিতে, কিন্তু মাথা ব্যথায় কথা বলতে ইচ্ছে করছে না। নড়াচড়া তো বহুদূর। হাতের পিঠ দিয়ে জলগুলো মুছে দাঁত কামড়ে পড়ে রইল চোখ বন্ধ করে। তবে আরামে চুপ করে রইল না রাগে, তা বলা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর বসুন্ধরা হাত নামিয়ে যখন জিজ্ঞেস করলো মাথা ব্যথা কমেছে কিনা, সৃজন জবাব দিতে গিয়ে আটকে গেল। তার যে কয়েক মিনিটের মধ্যে মাথা ব্যথা অর্ধেকের বেশি কমে গেছে তা বুঝতে পেরে ভীষণ রকম অবাক হলো। মনে মনে আওড়ালো, সত্যি কি জাদু করলো নাকি? মাথাটা কি হালকা লাগছে। কি হইল, কমে নাই? আরো দিমু? সৃজন মাথা নাড়ল উপর নিচ, অর্থাৎ আরও দিতে বলল। মাথা ব্যথা তো অনেকটা কমেছে, তাহলে কিসের লোভে হেন মিথ্যাচার? খানিক সান্নিধ্য? নিজেই নিজেকে প্রশ্ন করে জবাবের অনুসন্ধানে নামল সৃজন। একসময় মনে হলো বসুন্ধরার উপস্থিতি তাকে অদ্ভুত প্রশান্তি দিচ্ছে। সে চাচ্ছে বসুন্ধরা আরও কিছুক্ষণ থাকুক। নিভু নিভু প্রকৃতি আর মিইয়ে যাওয়া আকাশ চারপাশের আধারে ডুবে নৈশব্দের বাতাবরণ তৈরি করেছে। কেমন যেন গা ছমছম নীরবতা। সন্ধ্যাবেলা তুলসীতলা প্রদীপ দিয়ে বিনা গেড়ে বসেছে উঠানে। বিষণ্ণ ভগ্ন হৃদয় তার। বসুন্ধরার জন্য কলিজা ছিঁড়ে শতখণ্ড। কি জানি কেমন আছে মেয়েটা, বড্ড চিন্তা হয়। ঠিক মতো খাচ্ছে তো? ঠিকঠাক খেতে পারবে শহুরে খাবার? তার মতো করে শুটকি কে বেটে দেবে? আর ছোট মাছের চচ্চড়ি, টমেটোর ঝালও তো বেশ পছন্দ করে মেয়েটা। তেল থই থই ঝাল ঝাল চচ্চড়ি কিংবা নানান ভর্তা ছাড়া মেয়েটা খেতেই চায় না। ও বাড়ি কি আর এসব কেউ খায়? ওরা তো স্বাস্থ্য সচেতন মানুষ। আর বড় মাছ তো বসুন্ধরা দু চোখে দেখতে পারে না। ওসব নাকি তার কাছে ঘাসের মতো লাগে চিবোতে।
ওখানে নিশ্চয়ই 3 বেলা বড় মাছ মাংস পড়ে পাতে। 1 সপ্তাহ হয়ে গেল বসুন্ধরা চলে গেছে, এর মাঝে একদিনও বসুন্ধরার সঙ্গে কথা বলেনি বিনা। তবে রোজ রাতে স্বপন দাস এলেই ঠিকই তাপস সরকার আর অনিতার সঙ্গে কথা হয়। মেয়েটা কি খাচ্ছে, কি করছে তার খবর নেওয়া হয়। হঠাৎ কিছু একটা খেলে গেল বিনার মস্তিষ্কে, চোখ মুখ বদলে গেল অচিরেই। চঞ্চল মনে স্বগতোক্তি করল, হায় ঈশ্বর, আমি কি খুব বেশি পাষাণ হয়ে গেছি? নিজের নারী ছেঁড়া ধন যারে 9 মাস পেটে ধরলাম, হেও তো দূরে আছে, কি খায়, কি করে, কেমন আছে তা নিয়া কেন আমার বুক কাঁদে না? কেন বুকটা ফাঁকা লাগে না? জ্যোতি ঠিকই কইতো, আমি স্বার্থপর, আমি লোভী, আমি মা নামের কলঙ্ক আমি। আবার কিছুক্ষণ পরে বলে উঠল, কিন্তু ও তো এইসবের যোগ্যই না। বিনার আপন মনের স্বগতোক্তি শুধু তার আত্মার কুটিরে ঝড় তুলল না, পরিবেশের হাওয়াও বদলে দিল। মেঘ ঘনিয়ে আসছে, বৃষ্টি হবে কি?